বন্ধুরা, আমার নাম সাফরিন সাফা। আমি অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই আমার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। আমি দেখতে ছিলাম বেশ সুন্দরী, গায়ের রং উজ্জ্বল শ্যামলা আর মায়াবী চোখ। পড়াশোনায় আমি বেশ ভালো ছিলাম, কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো মেয়েরা একটু বড় হলেই বাবা মায়ের প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তাদের বিয়ে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তিনি সবসময় চাইতেন তার মেয়ে যেন রাজকীয় সুখে থাকে। তাই যখন শহরের নামকরা ব্যবসায়ী পরিবারের ছেলে সুলাইমানের বিয়ের প্রস্তাব আসে, বাবা আর দ্বিমত করেননি। সুলাইমান দেখতে যেমন সুদর্শন, তেমনি তার চালচলন ছিল অত্যন্ত মার্জিত। বাহ্যিক দিক থেকে তাকে মনে হতো একজন আদর্শ পুরুষ। আমাদের বিয়ের আয়োজন করা হলো বেশ ধুমধাম করে। আমার বাবা তার সারা জীবনের সঞ্চয় খরচ করে আমাকে রাজকীয়ভাবে বিদায় দিলেন। আমিও নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে শ্বশুরবাড়িতে পা রাখলাম। কিন্তু আমি জানতাম না, এই সাজানো স্বপ্নের আড়ালে আমার জন্য অপেক্ষা করছে এক নিষ্ঠুর বাস্তবতা। বিয়ের প্রথম কয়েকদিন সবকিছু স্বপ্নের মতোই মনে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি আমাকে বেশ স্নেহ করতেন। আত্মীয় স্বজনদের আনাগোনায় বাড়িটি সবসময় মুখরিত থাকত। কিন্তু আমি লক্ষ্য করলাম, আমার স্বামী সুলাইমান কেমন যেন একটু অন্যমনস্ক। তার চোখের দিকে তাকালে আমি কোনো আবেগ খুঁজে পেতাম না। আমি ভাবতাম হয়তো নতুন পরিবেশ বা ব্যবসার চাপে তিনি এমন করছেন। তিনি আমার সাথে কথা বলতেন খুব মেপে মেপে। প্রয়োজনের অতিরিক্ত একটি শব্দ তিনি ব্যয় করতেন না। আমি নিজেকে সান্ত্বনা দিতাম এই বলে যে হয়তো পুরুষ মানুষরা এমনই হয়, ভালোবাসা প্রকাশ করতে পারে না। কিন্তু আমার এই ধারণা যে কত বড় ভুল ছিল তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। বিয়ের হাঙ্গামা শেষ হওয়ার পর যখন স্বাভাবিক জীবন শুরু হলো, তখন সুলাইমানের আসল রূপ আমার সামনে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। সুলাইমান প্রতিদিন সকালে অফিসে চলে যেতেন এবং ফিরতেন গভীর রাতে। আমি তার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। টেবিলে খাবার সাজিয়ে চোখে ঘুম নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকতাম। তিনি ফিরে এসে ক্লান্তির দোহাই দিয়ে সোজা বিছানায় চলে যেতেন। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যে মিষ্টি খুনসুটি বা গল্পগুজব হওয়ার কথা ছিল, তা কোনোদিন হতো না। আমি একদিন সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনি কি আমার উপর কোনো কারণে বিরক্ত? তিনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিলেন, সাফরিন, আমি অনেক ব্যস্ত থাকি। ব্যবসার টেনশন আমাকে শেষ করে দিচ্ছে। তুমি এসব অবান্তর চিন্তা বাদ দিয়ে সংসারের দিকে মনোযোগ দাও। তার এই উত্তরে আমি চুপ হয়ে যেতাম, কিন্তু মনের ভেতরের শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খেত। মাস গড়িয়ে বছর পার হলো, কিন্তু আমাদের সম্পর্কের কোনো উন্নতি হলো না। আমি এই বিশাল বাড়িতে একা হয়ে পড়লাম। শ্বশুর শাশুড়ি তাদের নিজেদের মতো ব্যস্ত থাকতেন, আর সুলাইমান, তিনি যেন এই বাড়ির অতিথি। ছুটির দিনগুলোতেও তিনি ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকতেন অথবা জরুরি মিটিং আছে বলে বাইরে চলে যেতেন। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখতাম পাশের বাড়ির দম্পতিরা কত সুন্দর করে সময় কাটাচ্ছে, বিকেলে ঘুরতে যাচ্ছে। আর আমি শুধু চারটি দেওয়ালের মাঝে বন্দি এক যান্ত্রিক পুতুল। আমার কাজ ছিল শুধু রান্না করা, ঘর গোছানো আর সবার খেয়াল রাখা। কিন্তু আমার খেয়াল রাখার মতো কেউ ছিল না। আমার পরিবারের লোকজন যখন ফোন করত, আমি চোখের জল লুকিয়ে হাসি মুখে কথা বলতাম। মা জিজ্ঞেস করতেন, কিরে মা, সুলাইমান তোকে নিয়ে কোথাও ঘুরতে যায় না? আমি মিথ্যে বলতাম, হ্যাঁ মা, গত সপ্তাহেই তো ডিনারে গিয়েছিলাম। এই মিথ্যেগুলো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার দোষটা কোথায়। আমি কি দেখতে খারাপ, নাকি আমার ব্যবহারে কোনো ত্রুটি আছে? আমি নিজেকে আয়নায় দেখতাম আর প্রশ্ন করতাম, কিন্তু আয়নার ওপাশের আমিটা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। আমার আত্মবিশ্বাস ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছিল। আমি অনুভব করলাম আমি ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি। সুলাইমানের উদাসীনতা এক পর্যায়ে অবহেলায় রূপ নিল। তিনি আমার জন্মদিনের কথা ভুলে যেতেন, বিবাহবার্ষিকীতে কোনো উপহার তো দূরের কথা, শুভেচ্ছাও জানাতেন না। একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। আমি সুলাইমানকে ফোন করলাম অফিস থেকে একটু তাড়াতাড়ি আসার জন্য। তিনি বিরক্তি নিয়ে বললেন, এর জন্য আমাকে ফোন করার কি আছে? ড্রাইভারকে বলো ডাক্তার দেখিয়ে আনতে, আমি এখন মিটিংয়ে আছি। সেই দিন আমি প্রথমবার অনুভব করলাম এই লোকটার মনে আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা বা মায়া নেই।
আমি সেদিন একা একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার যখন আমাকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী আসেননি, তখন লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল। এরপর শুরু হলো আরেক মানসিক নির্যাতন। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কথা শোনানো শুরু করল। এতদিন হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চার মুখ দেখলাম না, মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। এই ধরনের কথাগুলো তীরের মতন আমার বুকে বিদ্ধ। অথচ তারা জানত না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কই গড়ে ওঠেনি। আমি সুলাইমানকে বললাম, চলো আমরা ডাক্তারের কাছে যাই। তিনি রেগে গিয়ে বললেন, আমার কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে তোমার আছে। আমি সেদিন খুব কেঁদেছিলাম। বুঝতে পারছিলাম আমি এক গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছি, কিন্তু আমি জানতাম না এর শেষ কোথায়। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে আর চলতে পারে না। আমারও তো একটা জীবন আছে, আমারও তো অধিকার আছে সুখী হবার। আমি সুলাইমানের সাথে শেষবারের মতো কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে কোনো পাত্তাই দিলেন না। উল্টো আমাকে বললেন, তোমার যদি এই বাড়িতে থাকতে ভালো না লাগে তবে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে জোর করে ধরে রাখিনি। এই কথাটি শোনার পর আমার সব ধৈর্য ভেঙে গেল। আমি বুঝলাম এই সম্পর্কটা একটা মরার লাশ ছাড়া আর কিছু নয়। আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি চেয়েছিলাম যাওয়ার আগে সুলাইমানকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করাতে। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যাতে তার মুখোশ সবার সামনে খুলে যায়। কোর্টরুমে পিনপতন নীরবতা। মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টের মতো গুরুগম্ভীর পরিবেশেও আজ এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। বিচারক সিরাজুল সাহেব তার চশমাটা নাকের ডগায় নামিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে বিস্ময়। আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন আমার স্বামী সুলাইমান এবং তার নাম করা আইনজীবী মিস্টার হিশাম। সুলাইমানের চোখে মুখে বিরক্তি আর তাচ্ছিল্যের ছাপ স্পষ্ট। তিনি হয়তো ভাবছেন এই সাধারণ মেয়েটি ডিভোর্স চাইছে, দিলেই তো হয়, এত নাটকের কি প্রয়োজন। কিন্তু তিনি জানেন না আজকের দিনটা তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে যাচ্ছে। আমি কাঁপা কাঁপা হাতে কাঠগড়ায় দাঁড়ালাম। আমার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, কিন্তু আমার মেরুদণ্ড আজ অন্য যে কোনো দিনের চেয়ে সোজা। বিচারক সিরাজুল সাহেব গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, শ্রীমতী সাফরিন সাফা, আপনি কি আপনার স্বামী সুলাইমানের কাছ থেকে ডিভোর্স নিতে প্রস্তুত? আপনারা কি মিউচুয়াল ডিভোর্সের শর্তগুলো মেনে নিয়েছেন? কোর্টরুমে উপস্থিত সবাই আমার উত্তরের অপেক্ষায়। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। গত 5 বছরের সব অপমান, অবহেলা আর কান্না যেন গলার কাছে দলা পাকিয়ে আসছিল। কিন্তু আজ কাঁদার দিন নয়, আজ হিসাব চুকানোর দিন। আমি বিচারকের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, হ্যাঁ ইয়োর অনার, আমি ডিভোর্স দিতে প্রস্তুত। এই মিথ্যা সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। কিন্তু আমার এই কিন্তু শব্দটা কোর্টরুমে এক অদ্ভুত প্রতিধ্বনি তুলল। মিস্টার হিশাম ভ্রু কুঁচকে তাকালেন। বিচারক মহোদয় জিজ্ঞেস করলেন, কিন্তু কি? আপনার কি কোনো দাবি আছে? খোরপোশ বা সম্পত্তির ভাগ নিয়ে কোনো সমস্যা? আমি মাথা নাড়লাম। না ইয়োর অনার, আমার কোনো টাকার লোভ নেই। সুলাইমানের অঢেল সম্পদ থেকে আমি এক কানাকড়িও চাই না। আমার শুধু একটাই শর্ত আছে। যদি এই শর্ত পূরণ করা হয় তবেই আমি ডিভোর্স পেপারে সই করব। অন্যথায় আমি এই মামলা চালিয়ে যাব। সুলাইমান এবার অধৈর্য হয়ে উঠলেন। তিনি নিচু গলায় তার আইনজীবীকে কিছু বললেন। মিস্টার হিশাম উঠে দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, আমার মক্কেল জানতে চান সেই শর্তটা কি। আশা করি এটা কোনো অযৌক্তিক বা হাস্যকর দাবি হবে না। আমি সুলাইমানের দিকে তাকালাম। এই সেই মানুষটা যার জন্য আমি আমার জীবনের সোনালী সময়গুলো নষ্ট করেছি। আমি বিচারকের দিকে ফিরে বললাম, আমার শর্ত হলো আগামীকাল রাতটা আমি সুলাইমানের সাথে আমাদের শোবার ঘরে, অর্থাৎ যে বাড়িতে আমি 5 বছর ধরে আছি সেই বাড়িতে এবং সেই ঘরে কাটাতে চাই। সম্পূর্ণ একা, কোনো তৃতীয় ব্যক্তি সেখানে থাকবে না, শুধু আমরা স্বামী স্ত্রী। আমার এই কথা শোনা মাত্র কোর্টরুমে যেন বোমা ফাটল। উপস্থিত আইনজীবীরা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন। পেছনের সারিতে বসা দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। সুলাইমানের মুখটা অপমানে লাল হয়ে উঠল। তিনি হয়তো ভাবছেন ডিভোর্সের আগে আমি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইছি বা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছি। এমনকি বিচারক সিরাজুল সাহেবও কিছুটা বিব্রত বোধ করলেন। তিনি নড়ে চড়ে বসে বললেন, মিসেস সাফা, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? ডিভোর্স প্রসেসিং চলাকালীন এমন শর্ত খুবই অস্বাভাবিক। এর পেছনের কারণটা কি আমরা জানতে পারি? আমি জানতাম সবাই আমাকে ভুল বুঝবে। সবাই ভাববে আমার চরিত্র নিয়ে, অথবা ভাববে আমি হয়তো শেষবারের মতো সুলাইমানকে বাগে আনার চেষ্টা করছি। কিন্তু আমার উদ্দেশ্য যে কত গভীর তা শুধু আমিই জানি। আমি বিনীতভাবে বললাম, ইয়োর অনার,
আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু গত 5 বছরে আমি এই মানুষটার স্ত্রী হিসেবে পরিচিত ছিলাম, অথচ স্ত্রীর কোনো অধিকার পাইনি। আমি শুধু একটি রাত চাই যেখানে আমি তার চোখে চোখ রেখে কিছু কথা বলতে পারবো, যা 5 বছরে বলা হয়নি। আমি কথা দিচ্ছি, কোনো অনৈতিক কিছু হবে না। আমি শুধু আমার মনের বোঝা নামাতে চাই। এটা আমার শেষ ইচ্ছা। মিস্টার হিশাম তীব্র প্রতিবাদ জানালেন। অবজেকশন, ইয়োর অনার। এটা আমার মক্কেলের জন্য সম্মানহানিকর এবং ব্ল্যাকমেইলিংয়ের শামিল। ডিভোর্সের সিদ্ধান্ত যখন হয়েই গেছে, তখন এক রাত একসাথে কাটানোর মানে কি? আমার মক্কেল এতে নিরাপদ বোধ করছেন না। কে জানে এই মহিলা তার কোনো ক্ষতি করে বসবে কিনা, বা কোনো মিথ্যা অপবাদ দেবে কিনা। সুলাইমানও মাথা নেড়ে সায় দিলেন। তার চোখে তখন ভয়ের ছাপ। তিনি হয়তো ভাবছেন আমি তাকে মেরে ফেলব নাকি। বিচারক সিরাজুল সাহেব হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তিনি অভিজ্ঞ মানুষ। তিনি আমার চোখের দিকে তাকালেন। হয়তো তিনি সেখানে কোনো লালসা বা লোভ দেখতে পেলেন না, দেখলেন শুধু এক গভীর বেদনা। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর সুলাইমানকে জিজ্ঞেস করলেন, মিস্টার সুলাইমান, আপনার স্ত্রীর এই শর্তে আপনার কি আপত্তি আছে? এটি তো আপনাদেরই বাড়ি, আপনাদেরই ঘর, মাত্র একটি রাতের ব্যাপার। সুলাইমান ইতস্তত করতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। না করলে ডিভোর্স ঝুলে যাবে, আর রাজি হলে কে জানে কি বিপদ অপেক্ষা করছে। অবশেষে সুলাইমান রাজি হলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি চাই আমার আইনজীবী এবং পুলিশ বাড়ির বাইরে পাহারাই থাকুক, যাতে ভেতরে কোনো অঘটন ঘটলে তারা ব্যবস্থা নিতে পারে। আমি মুচকি হাসলাম। এই লোকটা আমাকে কতটা অবিশ্বাস করে, অথচ আমি তাকে 5 বছর ধরে অন্ধের মতো বিশ্বাস করে এসেছি। বিচারক রায় দিলেন, আগামীকাল রাতটা আপনারা আপনাদের বাড়িতে থাকবেন। পরশু সকালে আমরা আবার এখানে মিলিত হব এবং ডিভোর্সের চূড়ান্ত রায় ঘোষণা করব। কোর্ট শেষ হওয়ার পর আমি যখন বেরোচ্ছিলাম, তখন শুনলাম অনেকেই আমাকে নিয়ে কানাঘুষা করছে। মেয়েটা নিশ্চয়ই কোনো মতলব আছে। ছি ছি, ডিভোর্সের আগে আবার বাসর রাত। মানুষের এই কটু কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু আমি পাত্তা দিলাম না, কারণ আমি জানি আগামীকাল রাতে যা ঘটবে তা সুলাইমানের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার উদ্দেশ্য প্রতিশোধ নয়, আমার উদ্দেশ্য তাকে আয়না দেখানো, তাকে বোঝানো যে সে কি হারাতে চলেছে। গাড়িতে ওঠার আগে সুলাইমান আমার কাছে এলেন। তার চোখে এক রাশ ঘৃণা। তিনি বললেন, সাফরিন, তুমি কি খেলা খেলছো আমি জানি না, কিন্তু মনে রেখো, কালকের পর তুমি আমার জীবন থেকে চিরতরে মুছে যাবে। আর হ্যাঁ, কাল রাতে কোনো নাটক করার চেষ্টা করবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, সুলাইমান, নাটক তো তুমি করেছো গত 5 বছর ধরে। কাল আমি শুধু পর্দার আড়ালের সত্যটা দেখতে চাই, আর কিছু না। আমি রিকশায় করে আমার বাবার বাড়িতে ফিরলাম। মা খুব চিন্তিত ছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। তোর কি দরকার ছিল এমন শর্ত দেওয়ার? লোকে কি বলবে? আমি মাকে বোঝালাম, মা, লোকের কথায় আমার কিছু যায় আসে না। আমি শুধু নিজের কাছে পরিষ্কার থাকতে চাই। কালকের রাতটা আমার জন্য খুব জরুরি। তুমি আমার জন্য দোয়া করো। সেই রাতে আমার চোখে ঘুম ছিল না। আমি শুধু ভাবছিলাম, কাল রাতে আমি সুলাইমানকে এমন এক শিক্ষা দেব যা সে কোনো দিন ভুলবে না। তবে সেই শিক্ষা হবে নীরবতার, সম্মানের এবং আত্মমর্যাদার। পরের দিন সন্ধ্যা, আমি সেই পরিচিত বাড়িতে আবার পা রাখলাম, যেখানে আমি গত 5টি বছর কাটিয়েছি। কিন্তু আজকের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। আজ আমি এই বাড়ির বউ হিসেবে আসিনি, এসেছি একজন আগন্তুক হিসেবে, যার সময়সীমা মাত্র 1 রাত। বাড়ির গেটে সুলাইমানের আইনজীবী মিস্টার হিশাম দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তিনি বাঁকা হাসি দিলেন, যেন বোঝাতে চাইলেন, তোমার এই নাটক বেশিক্ষণ টিকবে না। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সব কিছু আগের মতোই আছে, কিন্তু এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। সুলাইমান ড্রয়িং রুমে বসেছিলেন, তার হাতে একটি ফাইল। আমাকে দেখেও না দেখার ভান করলেন। আমি ধীর পায়ে আমাদের বেডরুমের দিকে গেলাম। এই ঘরটা আমার খুব প্রিয় ছিল এক সময়, কত যত্ন করে সাজিয়েছিলাম, কিন্তু আজ এই ঘরটাকে মনে হচ্ছে এক জেলখানা। আমি ফ্রেশ হয়ে সুলাইমানের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 8টা বাজে। সুলাইমান ঘরে ঢুকলেন। তিনি দরজাটা বন্ধ করলেন, কিন্তু লক করলেন না। তিনি সোজা সোফায় গিয়ে বসলেন এবং ল্যাপটপ খুললেন, যেন আমি ঘরে নেই।
এই সেই চিরচেনা দৃশ্য। কিন্তু আজ আমি চুপ থাকব না। আজ আমি আমার চিত্রনাট্য অনুযায়ী এগোবো। আমি সুলাইমানের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, সুলাইমান, ল্যাপটপটা বন্ধ করো। আজ রাতে কোনো কাজ নয়। আজ আমরা শুধু কথা বলবো। সুলাইমান বিরক্ত হয়ে তাকালেন। কি কথা বলবে? যা বলার কোর্টে তো বলেই দিয়েছ। এখন আমাকে শান্তিতে থাকতে দাও। আমি তার ল্যাপটপটা নামিয়ে রাখলাম। তার চোখে চোখ রেখে বললাম, 5 বছর ধরে তুমি আমাকে শান্তি দাওনি। আজ এক রাত তুমি আমার কথা শুনবে। এটা কোর্টের নির্দেশ। সুলাইমান অনিচ্ছা সত্ত্বেও সোজা হয়ে বসলেন। আমি তাকে বললাম, মনে আছে আমাদের বিয়ের রাতের কথা? আমি লাল বেনারসে পরে বসেছিলাম। তুমি এসেছিলে রাত 1টায়। এসেই বলেছিলে তোমার ঘুম পাচ্ছে। আমি কিছু মনে করিনি। ভেবেছিলাম তুমি ক্লান্ত। কিন্তু সেই ক্লান্তি 5 বছরও কাটল না। সুলাইমান কোনো উত্তর দিলেন না। তিনি দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। আমি বলতে থাকলাম, আমি জানি তোমার জীবনে অন্য কেউ আছে। আমি জানি তুমি তাজহিনাকে ভালোবাসো। তাজহিনার নাম শোনামাত্র সুলাইমান চমকে উঠলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। তুমি তুমি কি করে জানলে? তার গলায় ভয়। আমি হাসলাম, এক করুণ হাসি। নারীর চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় সুলাইমান। তোমার শার্টে তার পারফিউমের গন্ধ, তোমার ফোনের লুকানো মেসেজ, আর তোমার এই অকারণ ব্যস্ততা সবই আমি জানতাম। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে আমাকে বলো। আমি চেয়েছিলাম তুমি অন্তত সততার সাথে সম্পর্কটা শেষ করো। কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। সুলাইমান মাথা নিচু করলেন। তার সেই উদ্ধত ভাবটা এখন আর নেই। তিনি বুঝতে পারলেন, আমি কোনো অবুঝ মেয়ে নই। কেন সুলাইমান, কেন আমার জীবনটা নষ্ট করলে? আমি চিৎকার করে বললাম না, খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, যদি তাছিনাকে ভালোবাসতে তবে আমাকে বিয়ে করলে কেন? আমার বাবার টাকা দরকার ছিল, নাকি সমাজের চোখে একটা ভদ্র ইমেজের দরকার ছিল? সুলাইমান ফিসফিস করে বললেন, আমার পরিবার তাজহিনাকে মেনে নিত না। ও অন্য কাস্টের মেয়ে। তাই তাই আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তাজহিনাকে ভুলতে পারিনি। আর তার জন্য তুমি আমাকে বলে দিলে? আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুমি কি জানো, প্রতিদিনে 4 দেয়ালের মাঝে আমি কতটা একা অনুভব করেছি? তোমার পরিবার আমাকে বাছা অপবাদ দিয়েছে, আমাকে অলক্ষী বলেছে। আর তুমি সব জেনেও চুপ ছিলে, কারণ তুমি চাইতে আমি নিজেই চলে যাই। সুলাইমান কোনো কথা বলতে পারলেন না। তার অপরাধ বোধ তাকে গ্রাস করছিল। আমি আলমারি থেকে আমার একটা ডায়েরি বের করলাম। এই নাও, এখানে গত 5 বছরের প্রতিটি দিনের হিসেব আছে। কবে তুমি আমাকে কি বলেছ, কবে তুমি আমাকে ইগনোর করেছ, সব লেখা আছে। হঠাৎ সুলাইমানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তাজহিনা নামটা। সুলাইমান ফোনটা ধরতে গিয়েও ধরলেন না। আমি বললাম, ধরো, কথা বলো তার সাথে। তাকে বলো আজ রাতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো। যে স্ত্রীকে তুমি ডিভোর্স দিচ্ছ তার সাথে শেষ রাত কাটাচ্ছ। সুলাইমান ফোনটা সাইলেন্ট করে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সাফরিন, আমাকে ক্ষমা করো। আমি জানি আমি অন্যায় করেছি। ক্ষমা? আমি অবাক হওয়ার ভান করলাম। তুমি কি ভাবছো আমি আজ রাতে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি? না সুলাইমান, আমি এসেছি তোমাকে মুক্তি দিতে এবং নিজেকে মুক্তি দিতে। কিন্তু তার আগে আমি চাই তুমি একটা কাজ করো। সুলাইমান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। কি কাজ? আমি বললাম, আমি আজ রাতে রান্না করব। আমাদের বিয়ের পর আমি প্রথম যে খাবারটা রান্না করেছিলাম সেটা। তুমি আমার পাশে বসে থাকবে। খাবে না, শুধু দেখবে। আমি চাই তুমি দেখো এই 5 বছর আমি কতটা ভালোবাসা দিয়ে তোমার জন্য রান্না করেছি, আর তুমি সেটা মুখেও তোলনি। আমি রান্নাঘরে গেলাম। সুলাইমান আমার পিছু পিছু এলেন। আমি রান্না করতে শুরু করলাম। পোলাও, রোস্ট আর সুলাইমানের পছন্দের ফিরনি। রান্নার গন্ধে পুরো বাড়ি মোহিত হয়ে গেল। সুলাইমান কিচেনের দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছিলেন। তার মনে হয়তো পুরনো স্মৃতি ভেসে আসছিল, অথবা তিনি ভাবছিলেন এত গুণী একটা মেয়েকে তিনি কেন অবহেলা করলেন। রাত গভীর হচ্ছিল। বাইরে তখন ঝুম বৃষ্টি, আর ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি জানতাম এই রাত শেষ হলেই আমাদের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু এই রাতটা সুলাইমানের মনে গেঁথে থাকবে সারা জীবন। রান্না শেষ হলো রাত 12টা নাগাদ। আমি ডাইনিং টেবিলে খাবার সাজালাম। সুলাইমান চুপচাপ চেয়ারে এসে বসলেন। আমি তাকে খাবার বেড়ে দিলাম না,
আমি নিজের প্লেটে খাবার নিলাম এবং খেতে শুরু করলাম। সুলাইমান অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি হয়তো ভেবেছিলেন আমি তাকে সাধব। আমি খেতে খেতে বললাম, গত 5 বছর আমি তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে থাকতাম। খাবার ঠান্ডা হয়ে যেত, তবুও আমি খেতাম না। কিন্তু তুমি ফিরে এসে বলতে, বাইরে খেয়ে এসেছি। আজ আমি আর তোমার জন্য অপেক্ষা করব না। আজ আমি নিজের জন্য খাব। সুলাইমানের চোখের কোণে কি জল চিকচিক করছে? আমি ঠিক বুঝতে পারলাম না। তিনি আস্তে করে বললেন, আমি কি একটু খেতে পারি? আমি তার দিকে তাকালাম। অবশ্যই, এটা তোমার বাড়ি, তোমার খাবার। কিন্তু মনে রাখো, এটা আমার হাতে তোমার জন্য তৈরি শেষ খাবার। সুলাইমান নিজের হাতে খাবার নিলেন। প্রথম লোকমা মুখে দিতেই তিনি থেমে গেলেন। হয়তো খাবারের স্বাদ তাকে মনে করিয়ে দিল মায়ের হাতের রান্নার কথা, অথবা আমার অবহেলিত ভালোবাসার কথা। তিনি নীরবে খেয়ে নিলেন। খাওয়া শেষে আমরা আবার বসার ঘরে এলাম। আমি বললাম, সুলেমান, তুমি কি জানো তাজহিনা আসলে কেমন মেয়ে? সুলেমান চমকে উঠলেন। মানে, তুমি কি বলতে চাও? আমি আমার ব্যাগ থেকে কিছু ছবি আর কাগজপত্র বের করলাম। এই দেখো, এগুলো আমার এক কাজিনের সাহায্য নিয়ে জোগাড় করেছি। তাজহিনা শুধু তোমার সাথে নয়, তোমার মতো আরও 2জন ধনী ব্যবসায়ীর সাথে সম্পর্ক রেখেছে। সে তোমাকে ভালোবাসে না সুলেমান, সে তোমার টাকা ভালোবাসে। সুলেমান ছবিগুলো হাতে নিলেন। তার হাত কাঁপছিল। ছবিতে তাজহিনাকে অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে, এবং কিছু ব্যাংক স্টেটমেন্ট যেখানে দেখা যাচ্ছে তাজহিনা সুলাইমানের দেওয়া টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। সুলাইমান বিশ্বাস করতে পারছিলেন না। এটা হতে পারে না। তাজহিনা আমাকে ভালোবাসে, ও আমাকে বলেছে। আমি তাকে থামালাম। সে তোমাকে যা বলেছে সব মিথ্যা। সে তোমাকে ব্যবহার করেছে। তুমি তার জন্য নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে দূরে ঠেলে দিয়েছ। আজ তুমি নিঃস্ব সুলাইমান। তোমার স্ত্রীও নেই, আর যাকে ভালোবেসেছ সেও প্রতারক। সুলাইমান সোফায় ধপ করে বসে পড়লেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি 2 হাতে মাথা চেপে ধরলেন। আমি শেষ হয়ে গেলাম। আমি কি করলাম? তার আর্তনাদ শুনে আমার মনে কোনো দয়া হলো না, কারণ এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমি বললাম, এখনো সময় আছে সুলাইমান, নিজেকে শুধরে নাও। তবে আমার সাথে নয়, আমি আর ফিরব না। আমি শুধু তোমাকে সত্যটা দেখাতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের জীবন তুমি নষ্ট না করো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে? সুলাইমান দরজা খুললেন। বাইরে পুলিশ এবং সুলাইমানের বাবা মা দাঁড়িয়ে। তাদের পেছনে তাজহিনা। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম তাজহিনা আসবে। সে হয়তো ভেবেছে আমি সুলাইমানকে কনভিন্স করে ফেলব, তাই সে তার অধিকার ফলাতে এসেছে। তাজহিনা ঘরে ঢুকে চিৎকার শুরু করল, সুলাইমান, এই মেয়েটা এখনো এখানে কি করছে? তুমি না বলেছ আজই সব শেষ করে দেবে? সুলাইমান ঘুরে দাঁড়ালেন। তার চোখে আগুন। তিনি তাজহিনার দিকে এগিয়ে গেলেন। তুমি এখানে কেন এসেছ? বের হও আমার বাড়ি থেকে। তাজহিনা অবাক। কি বলছো তুমি? আমি তাজহিনা, তোমার হবু স্ত্রী। সুলাইমান টেবিল থেকে ছবিগুলো তাজহিনার মুখের ওপর ছুঁড়ে মারলেন। হবু স্ত্রী? তুমি একটা প্রতারক। আমি সব জেনে গেছি। তুমি আমার টাকার জন্য আমার সাথে ছিলে। তাজহিনা ছবিগুলো দেখে ঘাবড়ে গেল। সে তোতলামি করতে লাগল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। সুলাইমানের বাবা মা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন তাদের ছেলে কত বড় ভুল করেছে। আমার শাশুড়ি মা আমার কাছে এসে আমার হাত ধরলেন। মা সাফরিন, আমাদের ক্ষমা করে দে। আমরা বুঝিনি তুই এত কষ্ট পাচ্ছিস। আমরা ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আমি শাশুড়ির হাত ছাড়িয়ে নিলাম। এখন আর এসব বলে লাভ নেই মা, সময় শেষ হয়ে গেছে। পুলিশ ইন্সপেক্টর পরিস্থিতি শান্ত করলেন। তিনি তাজহিনাকে বললেন, ম্যাম, আপনার বিরুদ্ধে ফ্রড এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। তাজহিনাকে পুলিশ ধরে নিয়ে গেল। যাওয়ার সময় সে সুলেমানকে গালিগালাজ করতে লাগল। ঘরটা আবার শান্ত হলো, কিন্তু এই শান্তি ঝড়ের পরে ধ্বংসস্তূপের মতো। সুলেমান আমার পায়ের কাছে বসে পড়লেন। সাফরিন, আমাকে ছেড়ে যেও না। আমি ভুল করেছি। আমি তোমাকে মর্যাদা দেব। আমি সব ঠিক করে দেব। আমি সুলেমানের দিকে তাকালাম। এই সেই পুরুষ যে কাল পর্যন্ত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য পাগল ছিল। আজ সে আমার পায়ে ধরে কাঁদছে, কিন্তু আমার মনে কোনো অনুকম্পা জাগল না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। আমি বললাম,
সুলেমান, তুমি কি জানো কাজ ভাঙলে জোড়া লাগানো যায় কিন্তু দাগ থেকে যায়। আমার মনের দাগটা অনেক গভীর। আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু তোমার সাথে সংসার করতে পারি না। পরের দিন সকাল, কোর্টরুম আবার সরগরম। বিচারক সিরাজুল সাহেব তার আসনে বসে আছেন। তার পাশে বসে আছেন তার মেয়ে রাইজিলা। রাইজিলা নিজেও একজন সমাজকর্মী। আমি এবং সুলেমান কাঠগড়ায় দাঁড়ালাম। সুলেমানের চোখ ফোলা, সারা রাত ঘুমাননি তিনি। মিস্টার হিশাম আজ খুব চুপচাপ। তিনি বুঝতে পেরেছেন কেসটা অন্যদিকে মন নিয়েছে। বিচারক মহোদয় জিজ্ঞেস করলেন, মিসেস সাফা, আপনার শর্ত পূরণ হয়েছে? আপনি কি এখন ডিভোর্স পেপারে সই করতে প্রস্তুত? আমি মাথা নাড়লাম। হ্যাঁ ইয়র অনার, আমার শর্ত পূরণ হয়েছে। আমি গতরাতে আমার উত্তর পেয়ে গেছি। সুলেমান হঠাৎ চিৎকার করে উঠলেন, না ইয়র অনার, আমি ডিভোর্স চাই না। আমি আমার স্ত্রীকে ফেরত চাই। আমি ভুল করেছি। আমি ওকে ভালোবাসি। কোর্টে গুঞ্জন শুরু হলো। কাল যে লোকটা ডিভোর্সের জন্য মরিয়া ছিল, আজ সে ডিভোর্স আটকাতে চাইছে। বিচারক সিরাজুল সাহেব হাতুনি পেটালেন। অর্ডার! অর্ডার! মিস্টার সুলেমান, কোর্ট কোনো খেলার জায়গা নয়। আপনি নিজেই ডিভোর্স ফাইল করেছিলেন, এখন আপনিই বেঁকে বসছেন। সুলেমান কাদাকাটি শুরু করলেন। স্যার, আমি বুঝতে পারিনি। আমি প্রতারিত হয়েছিলাম। আমার স্ত্রী নির্দোষ। ও দেবী। আমি ওকে হারাতে চাই না। আমি বিচারকের দিকে তাকিয়ে বললাম, ইয়র অনার, সুলাইমান আজ যা বলছে তা ভয়ে বলছে, ভালোবাসায় নয়। ও একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছে। কিন্তু আমি আর এই ভয়ের সঙ্গী হতে চাই না। আমি ডিভোর্স চাই। বিচারক আমার দিকে তাকালেন। আপনি কি নিশ্চিত মিসেস সাফা আপনার স্বামী অনুতপ্ত? আমি দৃঢ় গলায় বললাম, অনুতাপ মানুষ বদলায় না স্যার, পরিস্থিতি বদলায়। সুলাইমান বদলায়নি, তার পরিস্থিতি বদলেছে। আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। তখন বিচারকের মেয়ে রাইজিরা কিছু বলার অনুমতি চাইলেন। বিচারক অনুমতি দিলেন। রাইজিলা আমার দিকে তাকিয়ে বললেন, সাফরিন আপু, আমি আপনার সাহসের প্রশংসা করি। আমাদের সমাজে মেয়েরা সংসার টিকিয়ে রাখার জন্য সব অত্যাচার সহ্য করে, কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন যে আত্মসম্মানের চেয়ে বড় কিচ্ছু নেই। তবে একটা কথা মনে রাখবেন, ডিভোর্স মানেই জীবনের শেষ নয়, এটা একটা নতুন শুরু। রাইজিলার কথাগুলো আমাকে শক্তি জোগালো। বিচারক সিরাজুল সাহেব রায় ঘোষণা করলেন, যেহেতু আবেদনকারী সুলাইমান নিজেই তার আবেদন প্রত্যাহার করতে চাইছেন, কিন্তু বিবাদী সাফরিন সাফা ডিভোর্স চাইছেন এবং তাদের সম্পর্ক পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে, তাই আদালত এই ডিভোর্স মঞ্জুর করছে। তবে সুলাইমানকে তার কৃতকর্মের শাস্তি হিসেবে সাফরিন সাফাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রায় শুনে সুলাইমান ভেঙে পড়লেন, কিন্তু আমি অনুভব করলাম এক বিশাল ভার আমার বুক থেকে নেমে গেল। আমি এখন মুক্ত। আমি এখন আর কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই। আমি শুধুই সাফরিন সাফা। কোর্ট থেকে বেরোনোর সময় সুলাইমান আমার পথ আটকালেন। সাফরিন, টাকাটা নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। সুলাইমান, তোমার টাকার আমার দরকার নেই। এই 50 লক্ষ টাকা আমি একটা এতিমখানায় দান করে দেব। আমি শুধু আমার স্বাধীনতা চেয়েছিলাম। ভালো থেকো। আমি যখন কোর্ট চত্বর দিয়ে হেঁটে আসছিলাম, তখন আকাশটা খুব পরিষ্কার মনে হচ্ছিল আমি আবার নিঃশ্বাস নিতে পারছি। আমার বাবা আমাকে নিতে এসেছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি গর্বিত মা, তুই হারিসনি, তুই জিতেছিস। আমি বাবার হাত ধরে নতুন জীবনের পথে পা বাগালাম। আমি জানি পথটা সহজ হবে না, কিন্তু অন্তত সেই পথে কোনো মিথ্যা বা ছলনা থাকবে না। ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে ফিরে এলাম। প্রথম কিছুদিন খুব কঠিন ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই নানা কথা বলতো। মেয়েটারই দোষ ছিল, সংসার করতে পারল না, এই কথাগুলো কানে আসতো। কিন্তু আমি কানে তুলো দিয়ে রাখলাম। আমি ঠিক করলাম আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি ছোটবেলা থেকে সেলাইয়ের কাজ জানতাম। বাবার পেনশনের টাকা আর আমার সামান্য জমানো টাকা দিয়ে আমি একটা ছোট বুটিক শপ খুললাম। নাম দিলাম অপরাজিতা। আমার কাজের গুণগত মান আর নিষ্ঠা দেখে খুব দ্রুত আমার দোকানের সুনাম ছড়িয়ে পড়ল। আমি শুধু পোশাক বিক্রি করতাম না, আমি মেয়েদের স্বপ্ন বুনতাম। আমার মতো যারা অবহেলিত, নির্যাতিত, তাদের আমি কাজ শেখাতাম। ধীরে ধীরে আমার বুটিক শপটা একটা প্রতিষ্ঠানে রূপ নিল। আমি ব্যস্ত হয়ে পড়লাম। সুলাইমানের স্মৃতি আমার মন থেকে ফিকে হতে লাগল। আমি বুঝতে পারলাম একজন নারীর পরিচয় তার স্বামীর নামে নয়, তার নিজের কর্মে। একদিন আমার দোকানে একজন বিশেষ অতিথি এলেন। তিনি আর কেউ নন, বিচারক সিরাজুল সাহেবের মেয়ে রাইজিলা। তিনি আমাকে দেখে খুব খুশি হলেন। সাফরিন আপু, আমি জানতাম আপনি পারবেন,
আপনার এই সংগ্রাম আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমরা একটা এনজিও চালাই নির্যাতিত নারীদের জন্য। আপনি কি আমাদের সাথে কাজ করবেন? আমি সানন্দে রাজি হলাম। আমি বুঝতে পারলাম আমার জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যদের জন্যেও কিছু করা। এদিকে সুলাইমানের খবর আমি পেতাম। তাজহিনার কেলেঙ্কারির পর তার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, সমাজে তার সুনাম নষ্ট হয়েছে। তিনি এখন একা থাকেন। শুনলাম তিনি নাকি প্রায়ই আমার খোঁজ নেন, কিন্তু আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমার জীবন এখন নদীর মতো সামনের দিকে বইছে। আমি এখন একজন সফল উদ্যোক্তা এবং সমাজকর্মী। আমার বাবা এখন আমাকে নিয়ে গর্ব করেন। একদিন এনজিওর কাজে আমাকে একটা সেমিনারে যেতে হলো। সেখানে প্রধান অতিথি ছিলেন সুলাইমান। তাকে দেখে আমি চমকে গেলাম। তিনি অনেক শুকিয়ে গেছেন, চোখে মুখে বিষণ্ণতা। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন না, দূর থেকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল অপরাধবোধ আর শ্রদ্ধা। সেমিনারে আমি আমার জীবনের গল্প বললাম। কিভাবে একজন সাধারণ গৃহবধূ থেকে আমি আজকের সাফরিন সাফা হলাম। আমার গল্প শুনে হল ভর্তি মানুষ হাততালি দিল। সুলাইমানও হাততালি দিচ্ছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছিল। সেমিনার শেষে আমি যখন বেরোচ্ছি, সুলাইমান আমার সামনে এলেন। সাফরিন, তুমি অনেক বড় হয়ে গেছো। আমি তোমার যোগ্য ছিলাম না, আমাকে মাফ করে দিও। আমি মুচকি হেসে বললাম, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি সুলাইমান, কারণ ঘৃণা মানুষকে দুর্বল করে দেয়। আমি এখন শক্তিশালী, কারণ আমার মনে কারো প্রতি কোনো ঘৃণা নেই। এই বলে আমি চলে এলাম। আমি অনুভব করলাম এটাই আমার প্রকৃত বিজয়। আমার জীবন এখন পুরোপুরি বদলে গেছে। আমি এখন আর সেই ভীরু সাফরিন নই। আমি এখন হাজারো নারীর অনুপ্রেরণা। আমার বুটিক অপরাজিতা এখন দেশের অন্যতম সেরা ব্র্যান্ড। আমি এখন বিভিন্ন টক শোতে ডাক পাই। একদিন একটি টিভি চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানো হলো। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, আপনার জীবনের টার্নিং পয়েন্ট কী ছিল? আমি বলেছিলাম, সেই এক রাত, যে রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কাঁদব না, আমি আমার অধিকার আদায় করে নেব। আমার বাবা গত মাসে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি আমার হাত ধরে বলেছিলেন, মা, আমি শান্তিতে মরছি, কারণ আমি জানি আমার মেয়ে আর কখনো হারবে না। বাবার মৃত্যু আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু ভেঙে দেয়নি। আমি এখন আমার মায়ের দেখাশোনা করি। আমার মা এখন আমাকে নিয়ে গর্ব করেন। তিনি বলেন, তোর মতো মেয়ে ঘরে ঘরে হওয়া উচিত। সুলাইমান এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছেন। তার কোম্পানি বন্ধ হয়ে গেছে। তিনি এখন একটা ছোট চাকরি করেন। একদিন রাস্তায় তার সাথে আমার দেখা হলো। তিনি রিকশার জন্য অপেক্ষা করছিলেন। আমি আমার গাড়ি থামালাম। কোথায় যাবেন? নামিয়ে দেব? তিনি লজ্জায় মাথা নিচু করলেন। না, ঠিক আছে, আমি চলে যাব। আমি জোর করলাম না। আমি বুঝতে পারলাম প্রকৃতি তার নিজস্ব নিয়মে প্রতিশোধ নেয়, আমরা শুধু মাধ্যম মাত্র। আমার জীবনের এই গল্পটা আমি ইউটিউবে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি চাই আমার মতো যারা অন্ধকারে আছে তারা যেন আলোর দিশা পায়। তারা যেন বুঝতে পারে স্বামী বা সংসারই জীবনের একমাত্র লক্ষ্য নয়। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার নাম জীবন নয়। জীবন অনেক সুন্দর যদি তাকে ভালোবাসতে শেখা যায়। আজ আমি একা, কিন্তু আমি নিঃসঙ্গ নই। আমার সাথে আছে আমার কাজ, আমার মা আর আমার হাজারো শুভাকাঙ্ক্ষী। আমি এখন শ্বাস নিই মুক্ত বাতাসে। আমার আকাশে এখন আর কোনো কালো মেঘ নেই, আছে শুধু সোনালি রোদ। আমি সাফরিন সাফা, আমি এক অপরাজিতা। বন্ধুরা, গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা হয়তো ভাবছেন সুলাইমানের কি হলো। সুলাইমান এখন তার ভুলের প্রায়শ্চিত্ত করছেন। তিনি এখন বুঝতে পারছেন তিনি কি হারিয়েছেন, কিন্তু সময় তো আর ফিরে আসে না। আর তাজিনা, সে এখন জেলের ঘানি টানছে। তার লোভ তাকে ধ্বংস করে দিয়েছে। সত্য একদিন না একদিন সামনে আসবেই, এটাই প্রকৃতির নিয়ম। আমার গল্প থেকে আপনারা কি শিখলেন? অনেকেই হয়তো শুরুতে ভেবেছিলেন আমি সুলাইমানের কাছে টাকা চাইব বা কোনো খারাপ কাজ করব, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া। আমি চেয়েছিলাম সে বুঝুক একজন স্ত্রী শুধুই বিছানার সঙ্গী বা রাঁধুনি নয়, সে একজন মানুষ,
তারও মন আছে, কষ্ট আছে। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটা বার্তা দিতে চাই, বিশেষ করে আমার বোনদের। কখনো নিজেকে দুর্বল ভাববেন না। কেউ যদি আপনাকে অবহেলা করে তবে তার জন্য কেঁদে সময় নষ্ট করবেন না। নিজের যোগ্যতা বাড়ান, নিজের পায়ে দাঁড়ান। যখন আপনি সফল হবেন তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আপনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। আর পুরুষ ভাইদের বলছি, আপনার স্ত্রীকে সম্মান করুন। সে তার বাবা মা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে এসেছে। তাকে ভালোবাসুন, সময় দিন। মনে রাখবেন, বাইরের চাকচিক্য বা পরনারীর আকর্ষণ ক্ষণস্থায়ী। দিন শেষে আপনার স্ত্রীই আপনার আসল সঙ্গী। তাকে হারাবেন না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রয়োজন বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। আত্মসম্মান বিসর্জন দিয়ে যে সম্পর্ক টিকে থাকে তা আসলে সম্পর্ক নয়, তা হলো দাসত্ব। অন্যায় সহ্য করাও এক প্রকার অন্যায়। তাই নিজের অধিকারের জন্য লড়তে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কোনো চরিত্র, ঘটনা বা স্থানের সাথে বাস্তবের মিল থাকলে তা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, শুধু বিনোদন ও শিক্ষা দেওয়া। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।